May I come in? Sit. Thank you, sir. Good morning, sir. BTech in chemical engineering. Yes, sir. Education. You are from Howrah. Yes, sir. Howrah, which area? Howrah Udayanpur block under Ulubiria subdivision. Now you are Assistant Commercial Tax Officer, ACTO. Yes, sir. তার আগে স্যার মুম্বাই কাস্টমস ইন্সপেক্টর ছিলাম, এক্সামিনার, এসএসসি সিজিএল এর। Okay. So you want to be a police? Sir. What is your preference? Sir, my preference is I keep WCS executive at one, and then I prefer WRS, then WPS. পুলিশের পেপারস নেই, তাই তো? স্যার 3 নম্বরে আছে। আচ্ছা, you are BTech in Chemical Engineering, passing at 15, sir. 2015. Now you are ACTO. Okay. Yes, sir. So, from which college you have passed out in Chemical Engineering? Sir, Durgapur Institute of Advanced Technology and Management, This is a private institute. private institute, sir. How it helps chemical engineering? What is the subject matter and how it helps the society? স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা লার্জ এরিনা থেকে ইউটিলাইজেশন আসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। আমাদের যদি গ্রাসরুট লেভেল সোসাইটি দেখা যায়, সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এছাড়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ফার্মা ইন্ডাস্ট্রিজ, ফার্মার যে গ্রেড আমরা মেডিসিনস নিচ্ছি সেগুলোর যে ব্যাপারে কোনো আবিষ্কারের কথা মনে আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসেন্ট আবিষ্কার? স্যার এখন তো ন্যানো টেকনোলজির ওপর কাজ চলছে, ফার্মার বেশ করে। মানে এটা কি ওষুধপত্রই কাজে লাগে না অন্য কিছু? না স্যার, ওষুধপত্র থেকে পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল, ফার্টিলাইজার ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, পেন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এসে। আচ্ছা, আপনি দেখুন এসি2 হয়ে রয়েছে, হ্যাঁ, ইউটিলিটি অফ জিএসটি2। জিএসটি2 স্যার আমাদের যে জিএসটি নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে এটা করতে এত লেট হলো কেন? 17 সালে তো 17 সালে জিএসটি, তাই তো? আর এটা হলো 25। এত 8 বছর লেগে গেল স্যার। অ্যাকচুয়ালি স্যার প্রথমে স্ল্যাব এটা যে আমাদের স্যার এর আগে ওয়ান থেকে বোঝা যাচ্ছে স্যার কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার আগে এবং তার প্র্যাকটিক্যাল রেজাল্ট আউটকাম না আসা অবধি আমরা স্যার কোনো জিনিসকে যদি চেঞ্জ করি সেখানে তার বিরূপ প্রভাব পড়তে পারে। সেই জন্য আমরা আমার সরকার দেখে নিয়েছেন। কোন তারিখ ইমপ্লিমেন্টেড হলো? জিএসটি2 ইমপ্লিমেন্ট হলো ডেট সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর 2025। 22/9, তাই তো? 22/9। নাও ইট ইজ কি নভেম্বর, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ইমপ্যাক্ট কিছু অ্যাসেস হয়েছে স্যার? রেডিলি ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। সেই রকম ডেটা যদি নাও পাওয়া যায়, কিছুদিন আগে আমাদের গত পরশু দিনকে আমাদের সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে আমাদের গ্রোথ রেট আমেরিকার ট্যারিফের যে বোঝা সেটা সত্ত্বেও আমাদের গ্রোথ রেট 8.2 আনএক্সপেক্টেডলি আমরা পেয়েছি। এখানে অনেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে এখানে হয়তো জিএসটি ন্যাশনালাইজেশনের যে ইম্প্যাক্ট সেটা কিছুটা পড়লেও পড়তে পারে। ইমপ্যাক্ট হবে সত্যি রিডিউসড হয়ে গেল স্যার। রিডিউসড আমাদের স্যার এক্ষেত্রে রিডিউসড হয়ে গেল। হ্যাঁ স্যার, এখানে স্যার পারচেজিং যে পাওয়ার, সেই পাওয়ারটা বাড়লো, যার ফলে কনজিউমেবল গুডসের বিক্রিটা, সেলটা বেশি হলো এবং সেল বেশি হওয়া মানেও তো স্যার ট্যাক্স বাড়ছে। মানে এটা এক্সপেক্টেড, মানে অ্যান্টিসিপেট করছি, কিন্তু হয়েছে কেন? আমি কি স্যার যেমন রিসেন্ট ট্রেন্ডস স্যার, যদি একটু সেভিংস বাড়বে বলে আমি কি কিনতে চলে গেছি? তা না স্যার, কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে কি, ক্ষেত্রে একটা যে আমাদের যেমন মোটর ভেহিকেলসের যে সেলস, আমরা ওর সেলস বিশেষ করে মারুতি ব্র্যান্ডের যে প্রাইস কাট হয়েছে 28% থেকে 18%, সেক্ষেত্রে একটা হিউজ মানুষের ক্রাউড দেখা গেছে শোরুমের সামনে। হ্যাঁ, গাড়ি বিক্রি। আর এছাড়াও যে কনজিউমেবলস বলছিল, ওতে খুব ইমপ্যাক্ট নিতে এই মুহূর্তে বুঝে যাওয়ার উপায় নেই। গাড়ির ব্যাপারটা বোঝা গেছে। গাড়ির ব্যাপারটা হ্যাঁ, 40-45 টাকার এমিশন খরচ হ্যাঁ কিনতে গেছে। আর কিছু এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ,
করতে হবে, কারণ এই জাতীয় কোশ্চেন তো স্ট্যাগারিং রিপ্লাই হলে হবে না, এগুলো বেশ পুরো অথরিটেটিভ রিপ্লাই হতে হবে। আরও কি কোনো রিডাকশনের স্কোপ আছে স্ল্যাবের? ইজ দ্যার এনি প্রবাবিলিটি? রিডাকশানের আরও কোনো স্কোপ বর্তমানে তো নেই। কনস্টিটিউশনাল প্রভিশনটা কি, এই যে স্ল্যাব কমানো বা বাড়ানো? স্যার আর্টিকেল আমাদের 265, এখানে আর্টিকেল 265-এর আমাদের এম্পাওয়ার করা আছে গভর্নমেন্টকে যে ট্যাক্স কালেক্ট করার। সেই ট্যাক্স কালেক্ট করার যে তো অথরিটেটিভ একটা কমিটি আছে না? জিএসটি কাউন্সিল আছে স্যার, ফিনান্স ফিনান্স মিনিস্টার হেড চেয়ার করেন এবং জিএসটি কাউন্সিলের মেম্বার হয় প্রতিটি স্টেটের সিএম, চিফ মিনিস্টার। But this decision was declared by Prime Minister earlier. এটা কি ঠিক হয়েছে? এথিক্যাল? প্রশ্নটা বোঝাতে পারবো? মিটিংয়ের আগেই তো প্রাইম মিনিস্টার কমাতে হবে, এই করতে হবে, প্রাইম মিনিস্টার হ্যাজ ডিসাইডেড। তাতে কনস্টিটিউশনাল কমিটি আছে, অবশ্যই তার আগেই উনি বলে দিলেন। স্যার বিষয়টা আমার জানা নেই, যার জন্য আমার প্রশ্ন বোঝা গেল? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পেরেছি স্যার, যে আগেই রেট কাটের ব্যাপারটা পাবলিকলি প্রাইম মিনিস্টার বলে হি ইজ দ্য ডিসাইডিং ইস্যু, তা তো নয়। না জিএসটি কাউন্সিল আছে, কনস্টিটিউশনাল বডি এটা। যেমন ইলেকশন হয়তো জানে, ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কমিশন অফ তার ইন্ডিয়া। আগে যদি প্রাইম মিনিস্টার দেয় বলে আগামী Public 6 তারিখে ইলেকশন হবে, আমার মনে হয় স্যার এক্ষেত্রে যেই নোডাল অফিসের ওপর এই দায়িত্বটি দেওয়া আছে, এই নোডাল সংস্থার ওপর, সেখান থেকে ডিসবার্স হওয়াটাই। কনস্টিটিউশনাল প্রভিশন বলতে বলেছে। জিএসটি কাউন্সিল কাউন্সিল আছে তো আন্ডার কনস্টিটিউশনাল একটা কত 268 279A 279A। হ্যাঁ, তাতে 270 যারা অথরিটি আছে ওরাই ডিসাইড করবে, তার আগে তো নিয়ে একটা বলে দিলেন। Another question on the GST. CM about 2 months back উনি ডিক্লেয়ার করলেন যে অমিত মিত্র আমাকে ভুল বুঝিয়ে জিএসটিতে রাজি করিয়েছিলেন। ওনার কন্টেনশনটা কি? আমি রাজি হতাম না। অমিত মিত্র দি দেন ফিনান্স মিনিস্টার আমাকে ভুল বুঝিয়েছে এবং আমি জিএসটি কাউন্সিল অ্যালাউ করেছি। স্যার প্রি জিএসটি এরাতে উনি প্রি জিএসটি এরাতে ওনার যে জিএসটি কালেকশনের যে জিএসটি বা আমাদের যেটা বলি ইনডাইরেক্ট ট্যাক্সের যে কালেকশন যে ছিল, সেখানে যেই গ্রোথ রেট জিএসটিতে টোটাল সমস্ত দেশ পাচ্ছে, আমাদের দেশের অন্যান্য রাজ্যরা পাচ্ছে প্রি জিএসটি এরা থেকে পোস্ট জিএসটি এরাতে, হয়তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রোথটা প্রয়োজন ছিল বা যেটা এক্সপেক্টেড ছিল সেটা এখন পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে উনি হয়তো অ্যাসেস করেছেন যে ব্যাপারটা হয়তো আমাদের। আর কিভাবে স্কোপ আছে? এখন তো জিএসটি লাগু হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ কালেকশন একটু বাড়াতে হবে, জিএসটি ইজ দ্য মেন কালেক্টর। আর কিভাবে কালেকশন হতে পারে? আমাদের এনহান্সমেন্ট অফ রেভিনিউ কিভাবে হতে পারে? জিএসটির অ্যাম্বিটের উপর কি আনা যেতে পারে, বা বিয়ন্ড জিএসটি আমরা কি করতে পারি? জিএসটি আমাদের যে সিন গুডস যেগুলো আছে বা লাক্সারিয়াস গুডস, ওখানে আমরা আরও জিএসটি বাড়াতে পারি। আমরা স্টেট বাড়াতে পারি না? না, এটা জিএসটি কাউন্সিল বাড়াতে পারবো। স্টেট আমাদের লিকার এক্সাইজে আমাদের ডিউটি বাড়ানোর জায়গা আছে স্টেটে। হ্যাঁ, এছাড়া স্ট্যাম্প রেভিনিউ এখান থেকে কালেকশন করতে পারে। এছাড়াও এছাড়াও আমাদের যে ফুয়েল, আমাদের অ্যাভিয়েশন, আমাদের যে নর্মাল যে পেট্রোলিয়াম ফুয়েল, সেখানেও আমাদের ওই স্টেটের নিজস্ব পাওয়ার আছে এক্সাইজ ডিউটি বাড়ানোর জন্য। ঠিক। জিএসটি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তো জিএসটি কাউন্সিলের ভোটিং রাইট কত পার্সেন্ট? সরি সেটা আমার জানা নেই। স্যার যে কোশ্চেনটা করলো না, ওটা তো ওই ভোটিং রাইটটা সেন্টারের কাছে বেশি আছে, তার জন্য তো তারা এই আগে থেকে এগুলো বলে দিচ্ছে, এটা আনএথিক্যাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 66% হচ্ছে সব রাজ্যগুলো, আর 1/3 হচ্ছে, মানে 2/3 হচ্ছে সব রাজ্যগুলো, আর 1/3 হচ্ছে কেন্দ্রে। এবার সেক্ষেত্রে যদি আমার রাজ্যগুলো ম্যাক্সিমাম বিজেপি শাসিত সরকার হয়, সেক্ষেত্রে আমরা অপশন কি দিয়েছে, প্রায়োরিটি কি? আমার প্রায়োরিটি এক্সিকিউটিভ, রেভিনিউ সার্ভিস, পুলিশ সার্ভিস। Executive, recently you have seen
যে উলুবেড়িয়ায় স্কুল ভ্যান 3টে বাচ্চা এখন মারা গেল। আর আগে এই স্কুল ভ্যান নিয়ে বহু অভিযোগ আছে। পুলকার অ্যাক্সিডেন্ট। এক সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট তারা ঠিক করেছিল সব জিপিএস লাগানো হবে, তারপরে এমার্জেন্সি ফোন হবে, যা হয় আর কি, সেগুলো হয়তো আছে হয়তো নেই। এই একটা তো এক্ষেত্রে কি করা উচিত আমাদের? ছোট ছোট বাচ্চা আমাদের আজকাল তো বাচ্চা 1-2 হয়, টিএফআর রেট কত এখন আমাদের? আমাদের গ্রোথ রেট 13.11%, টোটাল ফার্টিলিটি টোটাল ফার্টিলিটি রেট 2. অ্যারাউন্ড 2। অ্যারাউন্ড 2, ঠিক আছে, ও তো ঠিক আছে। অ্যারাউন্ড 2 যদি হয় তখন একটা বাচ্চা 2টো বাচ্চার বেশি কারো নেই, দেখবেন মারা যায়। আরে তো এরা দম্পতিদের অসুবিধে খুব। কি করা উচিত আর কি বিডিও হিসেবে বা ট্রান্সপোর্ট হিসেবে? স্যার এখানে ট্রান্সপোর্ট হিসেবে আমাদের যিনি ড্রাইভার, এই ড্রাইভার কতটা দক্ষ ড্রাইভার, সেই দক্ষতাটা আমাদের মেজার করে নিতে হবে, এবং তার এক্সপিরিয়েন্স কতদিন গাড়ি চালানোর, কী গাড়ি চালানোর, কী টাইপের ভেহিকেলস উনি চালান। কারণ আমার মনে হয় যে কোনো ভেহিকেল যিনি চালাচ্ছেন, যিনি অপারেট করছেন, তার একটা মুখ্য দায়িত্ব থেকে থাকে, সেখানটা আমাকে এনশিওর করতে হবে। দ্বিতীয় হচ্ছে গাড়ির কন্ডিশন, গাড়িটি টাইমলি গাড়ির সমস্ত কিছু সার্ভিসিং হচ্ছে কিনা সে ব্যাপারটাকে এনশিওর করার প্রয়োজন আছে। এবং তার সাথে একটা টাইম ফ্রেম, যে ধরুন বাড়ি থেকে স্কুলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা একটি নির্দিষ্ট টাইম যেন গাড়ি স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম একটা নির্দিষ্ট থাকে। অনেক সময় হয় কি কম টাইম। ভালো কথা, কিন্তু আপনি তো এটা বললেন যে রাস্তাটাই খারাপ ছিল, পুকুর পাড়ে রাস্তা, সেখানে কোনো প্রোটেকশনের কোনো হ্যাঁ স্যার, সিন সেটা নেই। তো অবশ্যই মানে সেটা তো আর কি এক্সিকিউটিভের অথরিটি ছিল, তাই তো ওগুলো করা উচিত ছিল, তাই না? এই অ্যাক্সিডেন্ট তো রাস্তা আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম হয়ে যায়। রাস্তায় বেরিয়ে হরবকত অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ। এটা কেউ মোটরসাইকেলে, কেউ পিছিয়ে যাচ্ছে, হেলমেট পরা কি অবস্থাতেই হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট। আর আমি কি দেশ বিদেশ একটু ঘুরে দেখেছি, আমরা রাস্তায় যত পুলিশ দেখতে পাই, অন্য তো কোথাও এত পুলিশ থাকে না, তাও এত অ্যাক্সিডেন্ট। 2 হচ্ছে তাহলে অ্যাক্সিডেন্টগুলো ইন্টারেস্টিংলি, অ্যাক্সিডেন্টগুলো সব জায়গায় হয় না, পার্টিকুলার কতগুলো পয়েন্টই হয়। যদি আমি সাউথ কলকাতায় দেখি, দেখা যাবে হরিদেবপুর অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে যায়। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে বাইপাসের কিছু কিছু পয়েন্ট আছে অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে যায়। তো হোয়াট টু ডু? ভাবে অ্যাক্সিডেন্ট মানে তো সবই আনফর্চুনেট। রোজই অ্যানুয়ালি 7 lakhs অফ ইয়ং পিপল, যারা রাস্তাঘাটে একটু গাড়ি নিয়ে বেরোয় তারা সবাই ইয়ং, উপার্জনক্ষম ব্যক্তি, তারাই মারা যাচ্ছে। এমন নয় যে বৃদ্ধ লোকেরা না। মারা গেল, সমাজের অতটা ক্ষতি হলো না, Impact মৃত্যুই ক্ষতি। এক্ষেত্রে কি উচিত অ্যাডমিনিস্ট্রেশনের, কোনো অপিনিয়ন? বিশেষ করে স্যার বর্ষাকালে কি হয়, রাস্তার যে কন্ডিশনগুলো থাকে, রাস্তাটা অনেক জায়গায় খানাখন্দ থাকে, অনেক জায়গায় প্রপারলি মেনটেন থাকে না, এটা একটা অ্যাক্সিডেন্টের পিছনে কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যারা সিভিক সোসাইটি আছে তাদের রাশ, তারা অনেক কম সময়ে অনেকটা দ্রুত রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। আর এই ধরনের ঘটনাগুলো ঘটে একজনকে দেখে, মানে দেখা যায় যে একজন ব্যক্তি তিনি ওভার স্পিড করছেন, অথচ তিনি বেঁচে গেলেন পুলিশের হাত থেকে, হয়তো তাকে দেখে অন্যরাও ইন্সপায়ার্ড হয়। যেমন একটা গার্বেজ পয়েন্টে একজনকেও গার্বেজ, যদি একটা রাস্তার মধ্যে একজন গার্বেজ ফেলে, তাকে দেখে অনেকেই গার্বেজ ফেলে এবং তারপর সেটা গার্বেজ বিনে পরিণত হয়ে যায় সেই জায়গাটা। ঠিক রাস্তার ব্যাপারটা অনেকটা আমার মনে হয় সেই রকমই, যে রাস্তায় যখন একজন রাস্তার রুল ব্রেক করছে, তাকে দেখে আমরা সবাই রুল ব্রেক করা স্টার্ট করি বা ভাবনা করি, যে সেই জায়গাটা একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি হয়। এছাড়াও প্রপারলি আমাদের সিগন্যালিং ব্যবস্থা দরকার, এবং যে ফাইন সিস্টেম সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জায়গা যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা অনেকাংশে আমরা কমাতে পারবো। ওভার স্পিডিং কমানোর জায়গা, পানিশমেন্ট। আপনি একমত হবে যে প্রচুর রেপ কেস হচ্ছে, প্রচুর রেপ কেস। এমন নয় যে আগে খুব রিপোর্ট হতো না, এখন রিপোর্ট হচ্ছে, তা নয়, কম্পারেটিভলি এখন হচ্ছে, ধরাও হচ্ছে, পানিশমেন্ট তো হচ্ছেই, দ্রুত বিচার হচ্ছে, কিন্তু রেপ কেস কমছে। কি
প্রশ্ন বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি স্যার। তাহলে ডেটারেন্ট পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট দিলে যে লোকজন একটু কিংবা ভয়ে অফেন্সেস এগেনস্ট উমেন করতে একটু বিরত থাকবে, তা তো দেখতে পাচ্ছি না। Sir, হোয়াট টু ডু? স্যার বর্তমানে যা কেস রিপোর্টেড হয় এবং যা কেস ট্রায়াল হয় এবং আলটিমেট যা পানিশমেন্ট হয়, দুটোর রেশিও এবং দুটোর পার্সেন্টেজের মধ্যে অনেকটাই তফাৎ। মানে কেস রিপোর্টেড হচ্ছে কিন্তু তদন্তের গতি ঠিকঠাক সবসময় থাকছে না। আমি তা বলছি, এতে তো আমাদের যুব সমাজই তো হচ্ছে, এমন নয় যে বৃদ্ধ বৃদ্ধারা রেপ কেসের আসামি হয়ে যাচ্ছে, তা তো নয়। যুবরাই বেশি, ইভেন অ্যাডোলেসেন্ট বেশি, এবং মেরে ফেলছে। এবং যে রেপ করে হলো, রেপ করে তার এটা ধাপা চাপানোর জন্য দ্য গার্লস আর বিং কিল্ড। এখানেই প্রশ্ন। ইভেন আমরা যদি আর্জিকার কাণ্ডটাও দেখি, সেখানেও তাই। ওয়ান ম্যাচিওর ডক্টর, পোস্ট গ্রাজুয়েট ডক্টর, শি ওয়াজ রেপড অ্যান্ড কিল্ড। প্রশ্ন এখানে, প্রশ্ন হচ্ছে যে রেপ তো করছে এবং তারা কেউ ভয় পাচ্ছে না। এটা নিয়ে আমরা কি চিন্তা ভাবনা হবে? স্যার এটা নিয়ে তো আমাদের তরফ থেকে স্যার একটা প্রিভেন্টিভ মেজার, একটা পিউনিটিভ মেজার নেওয়া যেতে পারে। প্রিভেন্টিভ মেজার হিসাবে যে যেখানে যেই ব্যক্তির অ্যাক্সেস এবং সেই ব্যক্তিকে সেইখানে অ্যাক্সেস করার জন্য উনি যোগ্য কিনা, স্যার প্রোফাইল চেক করা উচিত প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ইনটক্সিকেটেড থাকে। এবার ইনটক্সিকেটেড থাকার জন্য প্রশাসন চাইলে সেই জায়গাটাকে হস্তক্ষেপ করতে পারে। যে সমস্ত জায়গাগুলো ইনটক্সিকেশন করার যে মিলিত হওয়া, অ্যাসেম্বলি করার যে পয়েন্ট, সেই পয়েন্টে আমরা ভিজিট করতে পারি, সেই জায়গাগুলো আমরা ভেঙে দিতে পারি। এছাড়াও যে পানিশমেন্টটাকে আমরা যদি খুব দ্রুত পানিশ করতে পারি এবং সেটাকে যদি পাবলিকের কাছে তুলে ধরতে পারি যে এই পানিশমেন্ট হয়েছে এবং তার এটা আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের এটা একটু কমতে পারে। বেশ, আমাদের হেলথ সিস্টেমের উপর চাপ খুব। গভর্নমেন্ট হ্যাজ ডান এ লট। বলতে পারবেন কি কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে বা নতুন মেডিকেল কলেজ হয়েছে? হ্যাঁ, কতগুলো হয়েছে সংখ্যা, সংখ্যাটাই যখনই হেলথের ইমপ্রুভমেন্ট বলতে হবে সংখ্যাগুলো জানতে হবে। নেটে আছে, যে কোনো জায়গায় পড়লেই পাওয়া যাবে এদের অ্যানাউন্স হয়ে। এগুলো এখনো তৈরি না হলে বিপদ। বারাসাত সুপার স্পেশালিটি ইউনিভার্সিটি না, বারাসাত 42 সুপার স্পেশালিটি হসপিটাল লিস্ট করে দিয়ে দিই। সুপার স্পেশালিটি হসপিটাল, এক মেডিকেল কলেজ, নতুন কত অ্যাডেড হলো লাস্ট 10 ইয়ার্স, অ্যান্ড ইউনিভার্সিটি কতগুলো হলো, বুঝছিস? ইভেন কি গার্লস কলেজ কতগুলো হলো, বয়েজ কত কলেজ কতগুলো অ্যাডেড হলো। দিস আর দ্য মানে যোগ না হলে তো কিছু হলো না। না না, যোগ হলে তবে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হলো। এবং আমরা নাও আমার কোশ্চেন হচ্ছে, এত চাপ হচ্ছে, আমরা সবাই মোটামুটি আর কি ভুক্তভোগী যে হেলথ সিস্টেমের উপর চাপ বাড়ছে, অসুখ বিসুখও বাড়ছে, কমপ্লিকেটেড অসুখ বিসুখ হচ্ছে। আগের মতো কি সর্দি হলে 3 দিন পরে বা 7 দিন পরে সেরে যাচ্ছে তা না, মেডিকেল ট্রিটমেন্ট করতেই হচ্ছে। সুতরাং আমাদের চাপ বাড়ছে, রোগীর চাপ বাড়ছে। গভর্নমেন্ট হাসপাতালের উপরও চাপ বাড়ছে, বিকজ অন্য জায়গায় এত ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি ওষুধ, ফ্রি খাওয়া দাওয়া কেউ দেবে না। এত সত্ত্বেও সবাই এই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। হোয়াট ইজ ইউর সাজেশন ইন হেলথ? 1, 2, 3 তিনটে সাজেশন বলতে হবে। এবং গভর্নমেন্ট কি স্টেপ আরও নিচ্ছে টু অ্যাভয়েড রাশ হসপিটালস? স্যার আমাদের দেখি ম্যাক্সিমাম যে পেশেন্টের রাশ টুয়ার্ডস ক্যাপিটাল সিটি কলকাতার দিকে আমাদের বেশি থাকে। আমরা যদি রিজনাল জায়গাগুলো, ভিলেজ এরিয়াগুলোতে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছি এবং সেখানে বর্তমানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল, ডাক্তার সেই সংখ্যায় নেই, কিন্তু আমাদের সরকার টেলিমেডিসিনের ব্যবস্থা করেছেন। মানে টেলিমেডিসিন আমাদের শহরের একটা ভার্চুয়াল মুডে ডাক্তার তার ট্রিটমেন্ট তিনি দিতে পারেন। এবারে একসাথে আমাদের যে পরিমাণে রোগ বাড়ছে এবং যে পরিমাণে আমাদের লাইফস্টাইল এবং পলিউশনের কন্ডিশনের জন্য আমাদের যে রোগ বাড়ছে, সেই রোগ বাড়ার সাথে সাথে যে ডাক্তারের যে সংখ্যা সেটা ইমপ্রুভ করার দরকার আছে। এবার ডাক্তারের সংখ্যা ইমপ্রুভ করাটাও রাতারাতি সম্ভব না, কারণ সেখানেও আমাকে মেডিকেল কলেজ বিল্ড আপ করার একটা সিস্টেম তৈরি করতে হবে। সেটা আমাদের
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে সাথে ধীরে ধীরে একটা প্রসেস, সেটা আস্তে আস্তে স্ট্রিমলাইন হবে, এটা একটা দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের যে টেলিমেডিসিন, এই টেলিমেডিসিন ব্যাপারটাকে আরও একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। আর 3 নম্বর যেটা আমি বলবো, আমাদের যে সরকারি হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে আমরা যদি রেফারেন্স সিস্টেমটাকে একটু আমি যেটা শুনতে রেফারেন্স চাইছিলাম, সিস্টেমটাকে হ্যাঁ, একটু সেটা তুমি বলতে স্ট্রিমলাইন পারবে। করি। এক হচ্ছে রিসেন্টলি এরা দুয়ারে হাসপাতাল বলে একটা স্কিম চালু করেছে বিভিন্ন জেলায়। এটা হ্যাঁ, হচ্ছে ম্যাম, একটা মোবাইল ভ্যান নিয়ে নর্থ বেঙ্গলে বিশেষ করে চালু হয়েছে। ওষুধ দিয়ে হ্যাঁ স্যার। বিভিন্ন গ্রামে গ্রামে করছে, দ্যাট ইজ অলসো গুড থিং। কিন্তু এটাকে কিভাবে মেনটেন করাটা হচ্ছে আগে জরুরি। এটা চ্যালেঞ্জিং। হঠাৎ ইলেকশন অভিমুখে আছি আমরা, এখন ইলেকশনের আগে কতদিন চালু করলাম, তারপর আর চালু করলাম না, দ্যাট ইজ ব্যাড। সরকারের বেশ, আমরা একটু পঞ্চায়েতে চলে আসি। পঞ্চায়েতে এখন আমাদের সিডি ব্লক কোন সাল থেকে হলো? কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক 1978 থেকে। 1952 51 আর 52 হলো, হ্যাঁ সিডি ব্লক হলো। সিডি ব্লক হলো তখন ব্লকের উন্নতির জন্য এক্সটেনশন অফিসার যে হলো, অচিরাত তারা বুঝতে পারলেন যে এই অফিসিয়ালদের সব হবে না, সুতরাং পঞ্চায়েত সিস্টেম। তখন ইউনিয়ন বোর্ড কি চালু হলো, বিভিন্ন রাজ্যে রাজ্যে হলো চালু। আমরা আরেকটু এগিয়ে গেলাম। পঞ্চায়েত আইন কবে হয়েছে আমাদের? আমাদের রাজ্যে হয়েছে 1973 সালে। 73 সালে। আমাদের 78 সালে 78 সালে পঞ্চায়েত সিস্টেম চালু হলো। ফার্স্ট চালু পঞ্চায়েত ইলেকশন হলো। এবং অন্য অন্য জায়গায় একই টাইপের পঞ্চায়েত আইনটা কবে হলো জানো? 73rd অ্যামেন্ডমেন্ট 1992 স্যার। 1992 হয়েছে। গুড। এখন এই পঞ্চায়েত ইমপ্রুভ করা উচিত। তো ইমপ্রুভ করতে গিয়ে কী কী এম্পাওয়ারমেন্ট আমরা পঞ্চায়েতকে করলাম এবং কোথায় কোথায় এখন এম্পাওয়ারমেন্ট বাকি আছে বলে মনে হচ্ছে? প্রশ্ন বোঝা গেল? স্যার সোশিও ইকোনমিক 51 সাল থেকে পঞ্চায়েত সিস্টেমের উপর আমরা চালু করছি। 78-এ খুব ভালো হলো, 93 তে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো, কিন্তু আমাদেরটা সাজুজ্য ছিল বলে নতুন করে কিছু করতে হলো না। সব ঠিক, সব ঠিক। আমাদের এখানে 50% ওমেন রিজার্ভেশন হলো, সেটাও খুব ভালো। এবার তাহলে এগুলো এম্পাওয়ারমেন্ট। আরও কী কী এম্পাওয়ারমেন্ট করতে পারলে ভালো হয় বলে মনে হচ্ছে? যেহেতু ফ্রম কিংবা ভিলেজ, তো ইয়েস স্যার। তোদের নাম তো ভিলেজ, বলো। স্যার অনেক স্কিম যেখানে আমাদের মনে হয় যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে স্কিমগুলো আমাদের বর্তমানে চালু আছে, সেগুলোকে আমরা সেখানে যে নোডাল যেটা ম্যাক্সিমাম জায়গায় ব্লক স্তরে আছে, সেটাকে আমরা পঞ্চায়েত স্তরে দিতে পারি। হলো না উত্তরটা এইভাবে বলতে পারলে ভালো যে আমাদের সমস্ত পঞ্চায়েতে গভর্নমেন্ট ফান্ড হবে, গভর্নমেন্ট স্কিম যদি করে টাকা আসে, এই তো। পঞ্চায়েত যে নিজস্ব একটা কিছু উদ্যোগ দেবে তার তো কোথাও দেখি না। সুতরাং ওর ওন সোর্সেস অফ ফান্ড কিভাবে বাড়ানো যেতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ট্যাক্স তো এমনি আছে, হাউস বিল্ডিং ট্যাক্স ফ্যাক্স একটু আছে, ল্যান্ড ট্যাক্স আর কি বা ক পয়সা হয়। ল্যান্ড রেভিনিউ তো পঞ্চায়েত নেয় কি, সেটা তো গভর্নমেন্টে চলে আসে, সেটা আদায় তো ল্যান্ড রেভিনিউ তো পঞ্চায়েতে যায় না। তাহলে লাইসেন্স ফিটিগুলো আছে, হাউ টু এনহ্যান্স, এটা খুব বেশি চিন্তা ভাবনা করা উচিত। ও নিজস্ব ফান্ড যত সময় না আসছে, আর্থিক সক্ষমতা না এলে কে কি না হলে তো অটোনমিটা পয়সা দিচ্ছে, স্কিম ডিভাইস করছে, কিছুটা তার শেয়ারে পড়ছে। ফিনান্স কমিশন, স্টেট ফিনান্স কমিশন যেটুকু টাকা এদিক ওদিক করে দিচ্ছে, সে টাকা এনে ছিটেফুটে যা আসছে তাই দিয়ে কাজ হচ্ছে। তাহলে আর্থিক সক্ষমতার উপায়টা কোথায়? আর্থিক ওন ফান্ড কিভাবে এনহান্স করা যায় এইটুকু দেখা। আর স্যার ওন ফান্ড বাড়ানোর জন্য স্যার জেলা পরিষদে যেমন আছে, জেলা পরিষদ যেমন বিল্ডিং ভাড়া দেয়, সেই রকম সেটা
পঞ্চায়েত সমিতির স্তর বিন্যাসে এক একজনের এক একটা সম্পত্তি আছে। গ্রাম পঞ্চায়েতের তো ততটা নেই, নেই, নেই। যেহেতু গ্রাস রুট, টাকা বাড়ালেই সেটা অ্যান্টি ইলেকশন প্রসেস হিসেবে ধরা হবে। বাড়াতে তো পারে, একটা বাড়ি যেখানে 100 টাকা ভাড়া দিচ্ছে, বললো না 1 লাখ টাকা করে দিতে হবে, লোকে দেবে? তা তো সবাই আর কি অ্যাভাস টু পঞ্চায়েত হবে। পঞ্চায়েত কিভাবে আরো ইনকাম করতে পারে, পঞ্চায়েতকে আরো কিছু এরিয়া ভেস্ট করা যায় কিনা, তারাই তো হ্যাঁ, তারাই কাজ করবে। আরো কিছু আমাদের ইনকাম সোর্স ভেস্ট করে, জেলা পরিষদের হাতে তো সব আছে, বড় জলাশয়, বড় রিভার, বড় জেটি, সবই জেলা পরিষদ সে আছে আছে কি, ঠিক আছে, কিন্তু এদের হাতে কি আছে? এই একটা রিসোর্সেস কীভাবে পঞ্চায়েত বাড়া যায়, অনেক বেশি এদের খুব স্টাডি মেটেরিয়াল আছে, সেটুকু একবার দেখে নিচ্ছে। আমি ওদের দেখলাম যে পঞ্চায়েতের উপর একটু ইনডেপথ কোশ্চেন করে ফেলছে এরা। তা যদি হয় তাহলে ওদের হচ্ছে পঞ্চায়েত টাকা কিভাবে সোর্স, যেটা অর্থ, আর পঞ্চায়েত। একটা হচ্ছে, দুই হচ্ছে, আমরাও জানি অফিসার নতুন জায়গায় জয়েন করে তার 6 মাস লাগে স্ট্যাটাস বুঝতে, স্কিমগুলো বুঝতে, কি আছে কোথায় কি আছে। পঞ্চায়েতে তারও সময় লাগার কথা। আমরা মোরালেস ইলিটারেট বা সেমি লিটারেট উমেনদের আনছি 50%, তারা রিপ্লেসমেন্ট ট্রেনিং এর জন্য উপপ্রধান হচ্ছে। আবার স্কিমের এত নিটিগিটি, স্কিমগুলো সব ইংরেজিতে লেখা মোস্টলি, তার যে কি কি আছে, আমাদের এত ল্যাপসেস হচ্ছে কেন? ল্যাপসেস হচ্ছে মানে স্কিম বুঝি না বলে। সবাই যে চুরি করে ফেলছে এমন তো নয়, না না, স্কিম বুঝি না এবং ভুল বোঝানো হচ্ছে, রাখতে পারি না, ঠিক মতো ছবি তুলে রাখতে পারি না, এই জন্য আমাদের এত অপরাধ, টাকা আসছে না। সুতরাং এদের কন্টিনিউয়াসলি ট্রেনিং, বোঝানো, একটা সব স্কিমই ভালো, গভর্নমেন্টের কোনো স্কিমই খারাপ না। সেই স্কিম কীভাবে আরও নিট অ্যান্ড ক্লিন, আরও ইউজফুলি এক্সপ্লয়েট করা যায়, ভালোভাবে ইউজ করা যায়। আমাদের যেমন যে ইউসে দিলেই পরের টাকাটা আসে, তাহলে আমরা যদি সময় নিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে হবে না। আমার দ্রুততা আছে, নির্দিষ্ট সময় করতে হবে, নির্দিষ্ট সময় ইমপ্লিমেন্ট করলে আবার টাকা আসবে। কিন্তু এই তৎপরতা মূলত জ্ঞানের অভাবে, পরিচালনার অভাবে আমাদের পঞ্চায়েতগুলো ভুক্তভোগী হচ্ছে। এই দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে দেখি মোস্টলি আমাদের স্বাস্থ্যগুলো প্রিভেন্টিভ ইনার ডিজাইন, যে যত প্রিভেন্ট করতে পারবে সে তত সুস্থ থাকবে। কোভিডের সময় তাই হয়েছে, তুমি নিজেকে আইসোলেট করো, প্রিভেন্ট করো, তুমি সুস্থ থাকবে। তুমি এক্সপোজ করো, তবে আমাদের মূল অসুখ বিসুখ সম্বন্ধে ওরিয়েন্টেশনও খুব বেশি নেই, নেই। যেমন এর ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর সঙ্গে এক ঘরেই আমরা থাকছি। আমরা এইটুকু বুঝতে পারছি না যে ডেঙ্গু আনএফেক্টেড মশা যদি ওকেও কামড়ায়, আমাকে কামড়ায়, তার ডেঙ্গু ট্রান্সমিটেড হয়ে গেল, সেটা আমরা বুঝি না। তো এই জাতীয় মানে ভালো ট্রেনিং যদি না দেওয়া যায়, যেগুলোকে কি জনহিতকর ট্রেনিং বা পাবলিক পারসেপশন অ্যাবাউট দ্য ডিজিজ, অ্যাবাউট উন্নয়ন, যদি না হয় তাহলে কমপ্লেন, ষড়যন্ত্র এইসব হতেই থাকবে এবং আটকাতে পারবে। ইনফ্রাস্ট্রাকচার ইউটিলাইজেশনও ঠিক হবে। পঞ্চায়েতের খুব দরকার হলো, না হলে চোর রব সবসময় উঠছে। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তোমার অপশন সাইকোলজি। হ্যাঁ স্যার। সাইকোলজি এখন আমাদের ইন্ডিয়ান মুভিজ, ওয়েব সিরিজ সবগুলো জায়গায় দেখাচ্ছে যে একটা সাইকোলজি নিয়ে আমি একটা প্রশ্ন করি। সাইকোলজি নিয়ে এখন কি পাবলিক কোশ্চেন হচ্ছে এসআইআর এর ভয়ে সাধারণ পাবলিক সুইসাইড করছে, আর দুই হচ্ছে যারা স্ট্রেসড হয়ে বিএলও রয়েছে তারা সুইসাইড করছে। হাউ উড ইউ এক্সপ্লেন এটা? তো যেহেতু গভর্নমেন্ট ইনভলভ, বিডিওরা ইনভলভ, তাহলে আমাদের এক্ষেত্রে কিছু কি করণীয় ছিল? এক হচ্ছে পাবলিক ভয়ে পড়ে, এখন হতে পারে খানিকটা তো পলিটিক্স আছে, খানিকটা তো সত্যি আছে, লোকগুলো মরছে কেন এখন, এবং তার সঙ্গে ডিরেক্ট লিঙ্ক আমরা এসআইআর কীভাবে পাচ্ছি কী করে। তাহলে এক হচ্ছে যারা ট্রেনিং অফিসিয়াল, ট্রেনিং বলছি, যারা ইমপ্লিমেন্টিং অফিসিয়ালস আছে বিএলও, এদের ক্ষেত্রে আমাদের কী করণীয় ছিল অ্যাজ বিডিও বা অন্য অফিসার, এবং সাধারণ পাবলিকের ক্ষেত্রে কী করণীয় ছিল। পলিটিক্স তো হচ্ছেই হবে, কিন্তু মারা তো গেছে, লস হয়েছে আমাদের দুটো ক্ষেত্রে। আমাদের যেমন এবং সিটিজেন, ট্রাইবাল অনেকে আর কি মারা গেছে,
পরে ট্রাইবাল বিএলওরা বেশ কয়েকজন মারা গেছে। ট্রাইবাল এমনি চাকরি হয় না, চাকরিতে পাওয়া যায়। তো কী ছিল আমাদের এখানে করণীয়? স্যার আমার মনে হয় যে আমাদের এই যে SIR 2.0টা যে স্টার্ট হয়েছে, আমাদের যবে থেকে আমরা শুনছি বিআর ইলেকশনের সময় থেকে যে শুরু হবে, কিন্তু যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ অবধি আমাদের যেমন সিটিজেন অ্যাওয়ার না, সিটিজেন যেমন বিষয়টা নিয়ে গুরুত্ব দিতে বিএলওদেরকেও আমার মনে হয় সেখানেও বিএলওদের ইনফরমেশন ঠিকভাবে দেওয়া হয়নি। সেক্ষেত্রে যিনি ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম, যে ট্রেনিং প্রোগ্রাম বা রিফ্রেশিং কোর্স, সেই কোর্সগুলো এবং তাদের প্রত্যেকটা টাইম লাইনের গুরুত্ব বুঝিয়ে দেওয়া, এটার প্রথমে আমাদের প্রিভেন্টিভ মেজার নেওয়া যেতে পারত। যে আমাদের একটা এই ইম্পর্টেন্সের কাজ তোমরা করছো, কারণ আমরা দেখেছি যে সমস্ত মানুষকে বিএলও হিসাবে কাজ দেওয়া হয়েছে তারা এর আগে এইরকম কাজের অভ্যস্ত না, তারা অন্য প্রফেশনের সাথে যুক্ত ছিল এবং এই ধরনের সামাজিক যে পাবলিক সার্ভিস জাতীয় কাজ, এই ধরনের কাজের সাথে ওরা ডিরেক্টলি যুক্ত না। তাহলে এই যে কাজ করতে গেলে যে স্ট্রেস আসতে পারে, কাজ করতে গেলে যে বাধা আসতে পারে এবং কাজ করতে গেলে যে বিভিন্ন মানুষ প্রভাবিত করতে পারে, এই অভিজ্ঞতাটা তাদের ছিল না। সেক্ষেত্রে এটা আমাদের আগে থেকে ট্রেনিং এবং রিফ্রেশিং কোর্সের মাধ্যমে আমাদের জানানো উচিত ছিল, যা মনে হয় আমার। এছাড়াও আমরা দেখেছি যে ফিজিক্যালি কাজ করতে গিয়ে বিএলওদের খুব একটি সমস্যা হয়নি। যখন বিএলওদের কম্পিউটার এবং ইন্টারনেটের ইউজ করানো হচ্ছে, যখন তাদের ডেটা আপলোড করা হচ্ছে, সমস্যা সেখানে শুরু হচ্ছে, মূলত যে সমস্যাগুলো দেখা গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রাইমারি স্কুলের যিনি টিচার এবং যিনি প্যারা টিচার, হাই স্কুলের যে প্যারা টিচার, সেখানে তাদের এমনি জব কারিকুলামের মধ্যে কম্পিউটারের ব্যবহার সেভাবে নেই। আজকে সেই ব্যক্তিকে হঠাৎ করে একটি নতুন অ্যাপ্লিকেশন অ্যাড করতে হবে যে ট্রাইবাল ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। ধরে নেওয়া উচিত ছিল যে এরা হয়তো ইন্টারনেট ডিজিটাইজড, সুতরাং তাদের একটু সাপ্লিমেন্টারি কোনো ওয়ার্ক ফোর্স বা ট্রেনিং বা হ্যান্ডহোল্ডিং ট্রেনিং কিছু দেওয়া উচিত ছিল। এইটা না করতে আমরা ট্রাইবাল অনেকগুলো কর্মচারী হারিয়েছি। দ্যাট ইজ ভেরি আমি তো রিক্রুটমেন্টের চেয়ারম্যান ছিলাম, আমি দেখেছি ট্রাইবাল রিক্রুট করতে পারতাম না, কারণ আসতো না, তারা কোয়ালিফাই করতো না, আসতো না। এই প্রবলেম হতো। তো যারা চাকরি করছিল তাদের আমরা লস্ট দেব, এটা খুবই আনফর্চুনেট। এটা ব্লক থেকে সাপোর্ট দেওয়া উচিত ছিল যে এদের এই ক্ষেত্রে হিঞ্চ হতে পারে, প্রবলেম হতে পারে, একটু সাপোর্টিং একটু ট্রেনিং কেউ একটু দেখিয়ে দিলে আর এই প্রবলেমগুলো হতো না। আর আমাদের কাছে আর মোর কম্পিটেন্ট স্টাফেরও প্রতুলতা ছিল। আমরা যদি দেখি হাই স্কুলের টিচার, আমার মনে হয় তারা অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপড, সেখানে আমরা সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারতাম। আর টিচারের সংখ্যা তো কমে গেছে, যা হয়েছে। যাদের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছিল তাদের অ্যাডামেন্ট অ্যাটিটিউড না দেখে তাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা যেতে পারত। একটু আগে সাপোর্টিভ কোনো দরকার ছিল, কারো মেডিকেল ইস্যু বা তার হেলথের দেওয়া উচিত ছিল, সেগুলো হয়নি আনফর্চুনেটলি। যেখানে গন্ডগোল হচ্ছে এগুলো হয়নি। এই গেল। বেশ, আজকে নিউজ কি ইম্পর্টেন্ট নিউজ? আজকের নিউজ স্যার আমাদের যে রাজভবন আছে, সেই রাজভবনের নাম চেঞ্জ করেছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনটা কোন সালে তৈরি? সরি স্যার, ওটা আমার জানা নেই। ওটা বললে ওটাও জিজ্ঞেস করে ফেলবো ঠিক করে, কোন সালে, তার আর্কিটেক্ট কি। রাজভবন মানে তো অরিজিনালি তো রাষ্ট্রপতি ভবন ছিল। রাষ্ট্রপতি ভবন ছিল। এখানটা তো রাজভবন তো আমাদের ইন্ডিয়া না একটাই ছিল, পরে তো সব হয়েছে, তাই না? তাহলে তার ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য এই পশ্চিমবঙ্গের রাজভবন আরো বেশি ইম্পর্টেন্ট। রাজভবন নিয়ে এই যে লোকভবন, এই উদ্যোগকে আগেও নেওয়া হয়েছে কখনো? এটা হিস্ট্রি পড়তে হবে। ত্রিভুবন নারায়ণ সিং আমাদের রাজ্যপাল ছিলেন, তিনি ওখানে বললেন যে আমি এই ঘরে থাকবো না, আমি একটা খড়ের ঘরে থাকবো। পাশে একটা খড়ের ঘর তৈরি হয়েছিল তার জন্য। এই রাজভবন অফিস চলছে যখন চলুক। এই আবার কোন আমলে শিল্পপতি ছিল, কোন রাজভবন, তিনি ঠিক করে রাজভবনে প্রচুর গভর্নমেন্ট অফিস ছিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ছিল, তারপর সিএনআই ডিপার্টমেন্ট ছিল, রাজভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল। এই বলে রাজভবন ইজ নট ফর গভর্নমেন্ট অফিসগুলোকে তুলি এও আছে। দেয়ার আর সো মেনি অ্যামেন্ডমেন্টস ইন রাজভবন। হ্যাঁ, সুতরাং লোকভবন বা এই প্রচেষ্টা আগেও নেওয়া হয় ভালো।
এছাড়াও স্যার গভর্নর ডিসক্রিপশনারি পাওয়ার কি বলতে পারবে? গভর্নরের কথাগুলো হ্যাঁ, গভর্নর আমাদের ল মেকিং প্রসিডিওর একটা ভাইটাল রোল প্লে করে রাজ্যসভা ডিসক্রিপশনারি ডিসকাশনের কথা আলাদা চ্যাপ্টার আছে, ওগুলো খুব পড়ে নিতে হবে, জিজ্ঞেস করছে। স্যার আমাদের কি সিলেকশন প্রসিডিওরে গভর্নমেন্ট সার্ভিসের ডিসকাশনই পাওয়ার কি আছে, পার্ডনিং পাওয়ার, এই পাওয়ার এগুলো নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, সরি স্যার, Discretion প্যাডনিং টাই হবে তখন উনি বিল রাষ্ট্রপতির কাছে Chief Minister পাঠাতে পারেন, হ্যাঁ ওটাই বলছিলাম। এগুলো লিস্ট করে কোন আর্টিকেল অনুযায়ী হচ্ছে আচ্ছা। গভর্নর ডিসক্রিপশনারি পাওয়ার, প্রেসিডেন্টের কি কি ডিসক্রিপশনারি পাওয়ার আছে, এইগুলো কি অর্ডিন্যান্স যে আমাদের অর্ডিন্যান্স জারি করে, এটাও তো রাজ্যপালের এখনো জিজ্ঞেস করেনি, দেখলাম না যেরকম খবর পাচ্ছে গভর্নর ডিসক্রিপশনারি পাওয়ারটা সম্বন্ধে বলছে। এগুলো করতে হবে। 3 নাম্বার হচ্ছে তাহলে হ্যাঁ আমাদের এই নিয়ে কথা হচ্ছে যে কিংবা পলিউশন তো দিল্লি তো খুব খারাপ জায়গায় আছে, আর্টিফিশিয়াল রেনের একটা চেষ্টা করা হয়। কি কেমিক্যাল ইউজ সিলভার আয়োডাইড, এছাড়াও ড্রাই আইস, সেটা ইউজ হয়নি বিকজ ময়েশ্চার ছিল ময়েশ্চার ছিল না। ময়েশ্চার ছিল না, কিন্তু আইআইটি তো জানতো ময়েশ্চার আছে কিনা, তাও কেন করতে গেল বোঝা গেল না। হাওয়েভার কলকাতার সহ বিভিন্ন গ্রামাঞ্চলও পলিউশন লেভেল বাড়ছে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কী করা উচিত? স্যার কলকাতা শহরে আমাদের কন্টিনিউ ইনফরমেশন, গ্রামাঞ্চলে প্রচুর ব্রঙ্কিয়াল ডিজিজ দেখা যাচ্ছে, যেগুলো নর্মালি অ্যাটমসফিয়ারিক পলিউশন থেকে বাচ্চাদের হয়। তাহলে একটু ডু, ছোটোবেলাটাই যদি খারাপ অবস্থায় থাকে, যে বড় হলে তো ভালো হবে না। স্যার গ্রামাঞ্চলে পলিউশনের জন্য আমরা যে আমরা জ্বালানি গভর্নমেন্ট নিয়েছে বা কি করা উচিত? হ্যাঁ, বাড়ির মহিলারা যে এক্সপোজড হয়ে যায় রান্না করার সময়, সেখানে গভর্নমেন্ট উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে বাড়িতে গ্যাসের একটা সিস্টেম করা হয়েছে। মোটামুটি গ্যাস হয়েছে, কিন্তু তারা সাথে সাথে কিন্তু কানেকশন তো নিয়ে রাখছে, এবার কিন্তু গ্যাসের দামটা তো অনেক। সেক্ষেত্রে তো Connection এটা- হয়তো অল্টারনেটিভ কিন্তু- জ্বালানি আছে, সেটা ইকোনমি হ্যাঁ। হচ্ছে। লোক যাবে কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে তো আছে, গ্যাসও আছে, আবার কি চুলাও আছে। এত হচ্ছে প্যাকেটই হচ্ছে, জ্বালানি সেটাও সেগুলো ইউজ করবে। সেক্ষেত্রে স্যার পলিউশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এয়ার পলিউশনের জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও শহরের যদি আমি বলি, শহরের যানবাহন একটা পলিউশন তৈরির একটি মেন সোর্স। সেখানে আমাদের যে 15 বছরের পুরানো যে গাড়ি, সেই গাড়িগুলোকে এফেক্টিভলি সেগুলোকে এলিমিনেট করতে হবে আমাদের ট্রান্সপোর্ট মিডিয়াম থেকে। এছাড়াও যে কলকারখানার যে আছে, সেখানে আমাদের অডিট, যে এনভায়রনমেন্টাল অডিট, সেগুলো রেগুলারাইজ করতে হবে। কলকারখানা কোথায় যে সেখানে আমরা অডিট করব? কলকারখানা কই? গ্রামাঞ্চলে তো কিছু নেই। বলতে হবে ক্লিনলিনেসের উপর জোর দিতে হবে। গ্রামের পরিবেশ এখন ক্লিন, সেক্ষেত্রে স্যার অপরিচ্ছন্ন হয়েছে, সেখানে ড্রেন হয়েছে, পরিষ্কার হয় না, এবং গার্বেজগুলো তৈরি করছে, কিন্তু এই না। তবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিকঠাক নেই ওখানে, রুরাল অঞ্চলে তো নেই, ইমপ্লিমেন্ট হয়। প্রবলেম আছে, নানা প্রবলেম। স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে বলা হলো যে ইলেকট্রিক ভেহিকেল, এই মানে গ্যাসোলিন পরিচালিত ভেহিকেলের জায়গায় যদি ইলেকট্রিক ভেহিকেল চালু করা যায়, হচ্ছে না কেন? গভর্নমেন্ট অনেক সাবসিডিও দিচ্ছে, স্যার লোকের তো আস্থা হচ্ছে না তত, সেটা কেন? আমরা দেখতে পাই না গাড়ি। স্যার এখানে যেটা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কেনার সময় হয়তো আমরা সাবসিডি পাচ্ছি, ট্যাক্স বা অন্যান্যভাবে, কিন্তু আমরা যে ওখানে যে ব্যাটারি যে সোল পাওয়ার সোর্স, সেই পাওয়ার সোর্সের গ্যারেন্টিটা আমরা এখনও বুঝতে পারছি না, মার্কেট এখনও বুঝতে পারছে না, যেহেতু এটা রিসেন্ট চালু হয়েছে। আমার মনে হয় এটা টাইমের সাথে সাথে যখন রিলায়েবিলিটিটা বাড়বে ব্যাটারির ওপরে, কারণ ব্যাটারিটাই সোল একটা কস্ট, যেটা গাড়ি ম্যানুফ্যাকচারিং বা ইলেকট্রিক রিক্সা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, এটা একটা কারণ যেখানে আমরা এখনও ভরসা পাচ্ছি না এই জিনিসগুলোকে প্রপারলি ইউজ করার, মানে কেনার ইনভেস্ট করার জন্য। এছাড়াও আরেকটি ব্যাপার, যদি আমরা পলিউশনের পার্সপেক্টিভে ভাবতে যাই, যে ইলেকট্রিক সোর্সটা, যে ব্যাটারিটা যেটা কনজিউম করছে, সেটাও আসলে মোস্টলি থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেই আসা সোর্স। সেক্ষেত্রেও তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট তো পলিউশনের একটা অন্যতম সোর্স।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা তৈরি করা হয়েছে মূলত অল্টারনেটিভ ফুয়েল বা আমাদের যেটা বলি রিনিউয়েবল ফুয়েলের ইউজকে বাড়ানোর জন্য। এখানে এটি আমাদের গুরুগ্রামে, আমাদের দিল্লির গুরুগ্রামের হেড অফিস আছে। ভারতবর্ষ এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটি তৈরির পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে যে কান্ট্রিগুলো আছে আমাদের, সেই কান্ট্রিগুলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের আন্ডারে যারা আছেন তারা তাদের ভারতের সঙ্গে আর কোন কান্ট্রি মানে মেন উদ্যোক্তা কে আছে? কান্ট্রি হিসেবে ব্রাজিল নাম শুনেছি, ফ্রান্স আছে, কোচিয়ার করছে ফ্রান্স। কত নম্বর কপ হলো? COP 30। কি ডিসিশন হলো? তিনটে ডিসিশন বলা যাবে? করতে হবে, এটা অন্যতম ডিসিশন না। আচ্ছা, জ্বালানি নিয়ে কথা হলো, ইথানল ব্লেন্ডিং নিয়ে যে এখন সমস্যা হচ্ছে, যে এটা তো যাতে আমাদের ফরেন এক্সচেঞ্জ কম খরচ হয়, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে পলিউশন সেটাও কমবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বায়ো আছে সেগুলো কাজে লাগবে, সেই হিসাবে এটা করা হয়েছে। কিন্তু এটা তো দাম তো কমছে না। এক নম্বর হচ্ছে দাম কমছে না সাধারণ মানুষের কাছে। মিঠুন, তার সঙ্গে চা পাঠাও না, দেখো আদা চা বা আদা একটু আলাদা করে দাও। দাম তো কমছে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যেটা অভিযোগ আসছে যে মাইলেজটাও কমে যাচ্ছে। আগে মাইলেজটা আরো বেড়ে যাচ্ছে, মানে বেশি fuel consumption হচ্ছে। ফুয়েল কনজাম্পশন হচ্ছে। তো এটা নিয়ে তোমার কি হবে, যে ইথানল বিল্ডিং তাহলে কি এটা একটা মানে একটা ফলস প্রজেক্ট হয়ে গেল? ইথানল ব্লেন্ড ইন পেট্রোল এটা একটা অল্টারনেটিভ ফুয়েল সোর্স হিসেবে আমাদের ইউজ করার জায়গা ছিল। কিন্তু এর পিছনে যে মেন অবস্টাকেলসগুলো আসছে সেটা হচ্ছে যে ইথানলের মধ্যে ইটসেলফ ময়েশ্চার কন্টেন্ট থাকে, যেটা তার নর্মাল গ্যাসোলিনের যে আমাদের এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিতে কম হয়। দ্বিতীয়ত, আধুনিক মডেলের যে গাড়িগুলো তৈরি হচ্ছে সেই গাড়িতে যে ফুয়েল লাইনিং, সেই ফুয়েল লাইনগুলো আপডেটেড আছে, সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যেগুলো আমাদের BS6-এর পুরানো ভার্সান, সেখানে এই E20 যে কম্পোজিশন 20% ইথানল 80% পেট্রোলের যে ব্যাপারটা, সেটা সেখানে নেই, যার জন্য সেখানে কিছু হ্যাম্পার হতে পারে। থার্ড যে পয়েন্ট, ইথানল প্রোডাকশান ইটসেলফ কস্টলি এবং সেটা সমাজের ক্ষেত্রে, আমাদের প্রকৃতির ক্ষেত্রেও খুব ইম্প্যাক্টফুল। আমরা 1 লিটার ইথানল কনজামশান, আমরা 1 লিটার ইথানল প্রোডাকশানের ক্ষেত্রে আমাদের প্রায় 3000 লিটার ওয়াটার কনজামশান লাগে। তার ফলেও এছাড়াও ইথানল প্রোডাকশান একটা বেনিফিটেড হচ্ছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে। কিন্তু সেখানের যে নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে যে আমরা যে সুগার প্রোডাকশান করছি, সুগার প্রোডাকশানেই আমাদের মেন সোর্স, সুগার মোলাসেস থেকে ইথানল তৈরি হচ্ছে। আমরা চাষিরা দেখছে যে যেহেতু এটা প্রফিটেবল, সেহেতু তারা মোর অ্যান্ড মোর সুগার প্রোডাকশানের দিকে ঝুঁকছে, তারা ইথানল প্রোডাকশানের দিকে ঝুঁকছে। রাদার যে আমাদের খাদ্যশস্য যেটা আছে, সেই খাদ্যশস্যের উৎপাদনটা সেখানে কিছুটা কম্প্রোমাইজড হচ্ছে। তো এটা মনে হয় সাস্টেনেবিলিটিকে হ্যাম্পার করবে। ভিডিও হিসেবে কোন কাজের উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হচ্ছে? ভিডিও হিসাবে স্যার, যে কোনো ব্লগ যদি ধরি, নর্থ বেঙ্গলের বা সাউথ বেঙ্গলের ডিস্ট্যান্ট ব্লগ, প্রায়োরিটি সেক্টর কি? স্যার, হেলথ এডুকেশান এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটা তো মুখ্য ফোকাস হবে। এবং এছাড়াও যেটা ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের যে বিডিও অফিসে ইটসেলফ যে পঞ্চায়েতগুলি আছে, সেই পঞ্চায়েতগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং তার যে ম্যান পাওয়ার হ্যান্ডলিং, ম্যান পাওয়ার ইউজেস, এই জায়গাটা ফোকাস করা দরকার। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিম অনেক লিকেজ হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। এই জায়গাগুলো যেখানে গভর্নমেন্ট রেভিনিউ লস না হয়, গভর্নমেন্ট রেভিনিউ প্রপারলি ইউটিলাইজ হয়, এই জায়গাগুলো আমাদের দেখার দরকার আছে। ঠিকই আছে। তাহলে স্যার, আমি দুটো কোশ্চেন করি। আমি যে কোশ্চেনটা করছিলাম যে তোমার সাইকোলজি অপশনাল, তুমি বলো এখন আমাদের ইন্ডিয়ান মুভি, ওয়েব সিরিজ, এগুলোতে বেশিরভাগ সব সাইকো থ্রিলার মুভি, সব গল্প উঠে আসছে। তো এগুলো কি মানে পরোক্ষভাবে এই সাইকোলজিক্যাল যে ক্রাইম, সেগুলোকে কি প্রমোট করছে? আর এটা কতটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের সমাজে? এখানে দেখা যাবে যে যেই ধরনের ওয়েব সিরিজ বা মুভিজ হচ্ছে, আমাদের মুভি নির্মাতা বা মুভির সেন্সর বোর্ড প্রথমে এই জিনিসগুলোকে চেক করে নেয় এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী তার রেটিংও করা হয় যে কোন মুভিটা কোন বয়সের পক্ষে উপযুক্ত। আমার মনে হয় এখানে যারা চলচ্চিত্র নির্মাতাদের যে আমাদের যে রেগুলেটরি বোর্ড আছে, ইন্ডিয়ান বোর্ড, সেই ব্যাপারটা ওনারা দেখছেন। এছাড়াও যদি ইন জেনারেল বলা যায় যে আমরা যেটা সাইকোলজি
বুঝি, যেখানে আমাদের প্রতিটা পার্সোনালিটি, লার্নিং, কগনিটিভ ডেভেলপমেন্ট, মেমোরি, এছাড়াও ইন্টেলিজেন্সের যে ব্যাপারগুলো আছে, এবং মুভিতে যেটা দেখানো হচ্ছে সেটা সেইভাবে ইম্প্যাক্টফুল না বলে মনে হয়। ঠিক আছে। প্রশ্নটা দেখা যাচ্ছে যেগুলো হিনিয়াস ক্রাইম হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে তারা নেট থেকে বা সিনেমা থেকে তারা মানে ইমপ্রেসড উদ্বুদ্ধ হয়েছে। ইমপ্রেসড হয়েছে বা কিভাবে হত্যা করা হবে সেটাও যেমন ওখান থেকে হ্যাঁ স্যার, সোশ্যাল লার্নিং এর একটা জিনিস এখানে বলা যাবে। তার এগুলো তো এখন অ্যাভেলেবল রিলস হ্যাঁ, এটা সোশ্যাল লার্নিং এর এটা আমরা কোনো তো নাই, বাধা নেই। রিলস হামেশাই পাওয়া যাচ্ছে, হ্যাঁ। খুললে রিলস পাওয়া হ্যাঁ, যাচ্ছে, স্যার। হচ্ছে। এটা স্যার এটা থেকে এইভাবে বলা যেতে পারে। ঠিকই আছে, এগুলো তৈরি করুন, জিএসটি সংক্রান্ত একটু ভালো করে করো, বিকজ তোমার আগেকার জব নিয়ে তো ধরলাম না, এটা তো তুমি নিশ্চয় পারবে। ওই যে তোমাকে যে সবগুলো ধরেছিল, ল্যান্ড বর্ডার, ল্যান্ড আর এখন যেহেতু বর্ডার ইস্যুটা চলছে, বর্ডার সব যে ইনফ্লাক্সটা চলছে, কত কিলোমিটার আনফেন্সিং হয়ে আছে, আর ওই কি কি পয়েন্ট আছে ল্যান্ড বর্ডারের, মানে ল্যান্ড পোর্টের, সেগুলো তো তোমার মনে আছে নিশ্চয়ই। তো এগুলো হয়তো ধরবে। আর স্যার জিজ্ঞেস করছিলেন যেখানে তুমি ডক্টরের কথা বললে, যে পপুলেশন ডক্টর রেশিও কত আমাদের ইন্ডিয়ায়, আর সব থেকে হাইয়েস্ট কোথায় আছে? মোস্ট লিটারেট কান্ট্রি কোনটা? মোস্ট লিটারেট কান্ট্রি নরওয়ে। তো এগুলো তাহলে একটু দেখে নিন। আর স্যার যদি কিছু দেন। ঠিক আছে স্যার অনেক পড়তে হতো। হ্যাঁ, আমরা স্যার হচ্ছে কি ব্যাপারটা, মানে না, আমরা বেশি করে স্যার প্রিপারেশনটা একটু খামতি হচ্ছে, বুঝতে পারছি সেটা। স্যারের যেটা মানে থিওরি, আর আমি বলছি যে আমরা সব দিকটা একটু কভার করার চেষ্টা করি, যাতে সব বিষয়ে একটু তোমার জানা যায়। এইরকমই প্রশ্ন হবে, কিন্তু ওখানে তো 10-15 মিনিট হচ্ছে ইন্টারভিউ। আর স্যার একটা জিনিস আমার স্যার প্রশ্ন আছে, আমার স্যার এক্সিকিউটিভ সার্ভিস 1-এ, রেভিনিউ 2-এ এবং পুলিশ 3-এ। এবার এখানে ওনারা একটু আমাকে হয়তো করবেন, ওই ব্যাপারটা কি হবে? না, পুলিশ যাচ্ছ না কেন একবার জিজ্ঞেস করবে। হ্যাঁ। তুমি তো অনেকে বিয়ে চান্স পায় না, আরে তো হাইট মাইট সবই ভালো আছে। তাহলে পুলিশে যাচ্ছ না কেন? স্যার যাচ্ছি, আমি 3টেই অপশানে রাখছি। না, সেটা নিচে ফার্স্ট অপশন কেন থাকছে না? ফার্স্ট অপশন স্যার এক্সিকিউটিভ, যেহেতু ফার্স্ট। কেন? সেটা তো প্রশ্ন। পুলিশের প্রমোশন হাই, পুলিশের অথরিটি বেশি, সুবিধে বেশি, ওরা বোধ 14 মাসের বেতন পায় এখন নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, কিন্তু জব যে ডাইভার্সিটি, যে সেই ডাইভার্সিটি ভিডিও ক্ষেত্রে নেই এখানে। কোথায়? এরপরে ওসি ফর্ম স্টেশনারি করে রেখে দেবে। মুসলিমের কতজনের এছাড়াও যে আমরা পরবর্তীকালে যখন সেক্রেটারিয়েট সার্ভিসে আসবো, সেখানে অনেক ডিপার্টমেন্টের সাথে আমরা টাচ থাকবো, সেইগুলো আমাকে কাজে লাগাবে। তুমি আসবে বলছো, যেমন পরবর্তীকালে কি কি পোস্টে তোমার পোস্টিং হতে পারে? তুমি একচুয়ালি ইউটিউব হয়ে প্রথমে না ভিডিও পেলে বা ডিমডেস পেলে, তারপর কি কি পোস্টিং? তারপর আমাদের যে সেক্রেটারিয়েট সার্ভিসের বিভিন্ন ডেতে যে পরিষেবা, ওগুলো যারা থাকবে তারাও নিজেরাও জানে ভালো পোস্টে হয়তো যেগুলো একটা পেয়েছে, দুটো পেয়েছে। স্যার ভালোবাসা থেকে আমরা যে মানে ডাইভার্স যে এক্সপোজারটা পাবো, যে নারী শিশু কল্যাণ দপ্তরে কিছুদিন কাজ করলাম, কিছুদিন এডুকেশনে কাজ করলাম, কিছুদিন পরিবেশ দপ্তরে কাজ করলাম, এই যে ভার্সিটালিটি, যে তারা পুলিশও রিজাক্ট করে নিচ্ছে তো। পুলিশ রাজীব কুমার ডিজি, রাজীব কুমার ওটাই স্যার অনলি এক্সাম্পল স্যার। হোম ডিপার্টমেন্টের সেক্রেটারি পুলিশ থেকে নিচ্ছে না, নেয় এখন ওসব নেই। আচ্ছা, আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স পুলিশে যেতে চাইছো না কেন সেটা কোশ্চেন। স্যার মানে ভালো লাগে না, মানে এমনি ইনফর্মাল কোশ্চেন না স্যার, ফর্মাল কোশ্চেন, মানে ফর্মাল কোশ্চেন। ফর্মাল স্যার, এই পুলিশে যেতে চাইছি না, তার যেতে চাইছি না না স্যার, আমার 1 নম্বরে দেওয়া নেই কেন? 1 নম্বর স্যার, পুলিশের থেকে আমি এক্সিকিউটিভকে বেশি প্রেফার করি, এক্সিকিউটিভ সার্ভিস। রিজনিং এর পিছনে স্যার রিজনিং, জব ডাইভার্সিটি আছে এখানে, নিজে হাতে গ্রাসরুট লেভেলে কাজ করার জায়গা আছে, এবং যেটা আমাদের দেশের পাবলিকের ওপর ডিরেক্ট ইম্প্যাক্ট। আর স্যার আর একটা জিনিস আছে, যে এখানে যে ডাইভার্সিটি আছে, সেটা সেখান থেকে আমি অনেক বেশি নিজে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হতে পারবো, এনরিচড হতে পারবো। তবে পুলিশ পার্সোনাল থাকবে তো একবার বেসিক যেগুলো চার্জশিট কি, জিডি কি, এফআইআর কি। স্যার এই একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, গতবার আমি কোঅপারেটিভ সার্ভিস পেয়েছি 2022-এ, ওটা এখনো জয়েন করিনি বলে আমি এটা এসিটিও লিখেছিলাম। আর স্যার ওটা তো চেপে রাখা যাবে না তো স্যার, ওটা কি করবো স্যার, ওটাকে কি মানে বলবো? হ্যাঁ বলবো এবারে। হ্যাঁ, ওখানে যে স্টেটমেন্ট দেওয়া হয়, হ্যাঁ ওর মধ্যে আছে কিনা? ওর মধ্যে স্যার নেই,
মানে ওখানে আমরা যে স্টেটমেন্ট সাবমিট করছি ওখানে তো থাকছে না, কারণ Selected হয়ে রয়েছে, সেটা দেখার জায়গা নেই, মানে লেখার জায়গা নেই। ইন্টারভিউতে স্যার বলতে পারে, সেখানে জানতে পারে, বা প্রিফারেন্স আমি আর কিছু দিচ্ছি না, তখন ওনারা জিজ্ঞেস করতে পারেন যে তোমার তো এই তিনটেই পেপার পেলে, জিজ্ঞেস করে না জিজ্ঞেস করলেও এটা আমাদের বলে দেবো। বলা উচিত, এবং স্যার বলাটা তো ঠিকই হবে না। বলা ঠিক হবে। ওটা কোনো সিলেকশন দাম নেই। হলো না হলো, কিন্তু এই চেপে যাওয়াটা চেপে তো যাওয়া- ঠিক হবে না। গ্রুপের সার্ভিস তো অলরেডি সিলেক্টেড আর একই বোর্ডে যেহেতু নিয়েছি, সিলেক্টেড হয়ে থাকলে কোঅপারেটিভ সোসাইটিতেও ভালো করে পড়তে হবে। আচ্ছা, সিএসটি আমাদের এখন হুম, 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 হলো না, Cooperative কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে অবশ্যই, সেটাও এবং মিনিস্ট্রিও রিসেন্ট ফর্ম হয়েছে, সেন্টার তো কোঅপারেটিভ কোন লিস্টে আছে বলো তো? কোঅপারেটিভ লিস্টে, কনকারেন্ট লিস্টে। স্টেট লিস্ট, স্টেট লিস্ট কোঅপারেটিভ, ওখানে মিনিস্ট্রি অফ কোঅপারেশন করেছে বলে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে হ্যাঁ। কনকারেন্ট লিস্ট না, মানে State list। কোঅপারেটিভকে একই সাথে শিডিউলে অ্যাড করা হয়েছে, আমাদের এতেও অ্যাড করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসেও অ্যাড করা হয়েছে, এবং ডিবিএসপিতেও অ্যাড করা হয়েছে। সাবজেক্ট স্টেট লিস্টের সাবজেক্ট, ঠিক আছে। ঠিকই আছে। আর কি আছে? হ্যাঁ, তবে ওই যেহেতু পুলিশ পার্সোনাল থাকবে তো বেসিক ওইগুলো দেখে নিও। আর আচ্ছা বলছিলাম যে আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এগুলো নতুন নাম কি, কবে থেকে চালু হয়েছে, আর কি কি চেঞ্জ এসেছে একটু দেখে নিও। আচ্ছা, এগুলো তো জেনারেল হিসাবে তোমাদের ওগুলো দেখে নাও। বা ওমান এম্পাওয়ারমেন্টের কি কি অ্যাক্ট আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, পস অ্যাক্ট, পক্সো অ্যাক্ট, তারপরে এগুলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, বিশাখা গাইডলাইন, বিশাখা গাইডলাইন্স, এটুকু ওগুলো হয়।